তুরের রাগী কথায় আবার হাসে তীব্র। এক হাতে তুরকে শক্ত করে জড়িয়ে সকালে থাপ্পড় দেওয়া গালে আলতো করে হাত ছোঁয়ায়, আলতো করে চুমো একে দেয়। অদ্ভুত এক মোহিত কণ্ঠে বলে উঠে, কতবার বলবো নিজের পায়ে কুড়াল মারার মতো বোকা আমি নই। তুমি আমার। তোমার রাগ, জেদ, ভালোবাসা, ঘৃণা, প্রেম সব আমার। তোমাকে মেরে ফেলে কোনো লাভ দেখি না আমি। আর নিজের ভালো তো পাগলেও বোঝে। তাই নিজের একমাত্র যন্ত্রণার ভালোবাসাকে শেষ করে তার যন্ত্রণার সুখ থেকে বঞ্চিত করতে চাই না নিজেকে। ভালোবাসার সবকিছু ভালোবাসাই হয়। আর সেটা জোর করে তুর নামের কাউকে তীব্রের বন্ধ দরজার তুমি করে হলেও। তুর রাগে বড় বড় নিঃশ্বাস নিয়ে তীব্রের দিকে তাকায়। এটা দেখে তুরকে আরো রাগানোর জন্য দুষ্টুমির সুরে, এভাবে তাকিও না অবাধ্য পাখি। ভালোবাসতে ইচ্ছে করে। তুমি তো বলেছিল তুমি ছাড়া আর কাউকে ভালোবাসা আমার দ্বারা সম্ভব না। সো বুঝতেই পারছ। শেষে তোমার রাগ দেখে আবার না প্রেমে পড়ে যাই। আর তোমাকে এবার এমনি এমনি না, ডানা ভেঙে খাঁচায় পুরে রাখব, যাতে ভুল করে ছাড়া পেলেও আমাকে ছেড়ে না পালাতে পারো। জড়িয়ে ধরা অবস্থায় তুরের নাকে নাক ঘষে তুর ওর কথার প্রেক্ষিতে কঠোর গলায় বলে, আপনি বারবার নিজেকে হেরে আমার কাছে ফিরে আসেন, লজ্জা লাগে না? কথাটা শুনে তীব্র শব্দ করেই হাসতে শুরু করে। তারপর বলে, অবাধ্য পাখি, তুমি জানো না মেয়েদের কাছে লজ্জা পেতে নেই। নিজেরই লস। আর হারার কথা বলছো সেটা আমি তোমাকে জেলে বসেই বলেছিলাম। দ্বিধা ও দ্বন্দ্ব ভাঙছে ছন্দ বুকেতে অজানা ভয়। জানি যে কোনো শর্তে লুকিয়ে রয়েছে আমার পরাজয়। সেদিনও তোমার জন্য হেরেছি, আজও হারব, আর সারা জীবন হেরেই যাব। কারণ প্রকৃত পুরুষ সেই যে নিজের স্ত্রীর কাছে হারে, নিজের ভালোবাসার কাছে হারে। নিজের ভালোবাসার জন্য হারে। শরীয়ত মোতাবেক ও স্ত্রীর কাছে হেরে যাওয়া সুন্নত। হয়রত মোহাম্মদ নিজে বিবি আয়েশার কাছে ইচ্ছে করে হেরে যেতেন। আর আমি তোমার কাছে পারব না। বেশ পারব। কথাটা শুনে মুখ ফিরিয়ে নেয় তুর। যা ভেবেছিল তার উল্টো গান গাইছে তীব্র। এটা দেখে তীব্রের বেশ হাসি পায়। মনে মনে তীব্র বলতে শুরু করেছে যে যেমন তার সাথে তেমন টাই করতে হয়। মাছ ধরতে এসে পানিতে ভয় পেলে হবে তুর পাখি। উফ, যা লাগছে না তোমাকে এই রূপে চোখ সরানো দায় হয়ে পড়েছে। গালে থাপ্পড় পড়েছে বলে লাল হয়েছে। জানি এখন লজ্জা দিয়ে লাল করানোর মতো পরিস্থিতি নেই, তবে রাগ দিয়ে বাকি গালটা লাল হয়েই যাবে। তীব্র তুরকে আরো রাগাতে চাইল। তাই রসিকতার ছলে বলে উঠল, একটা কথা কি জানো তুর পাখি, সেসব ছেলেরা মেয়েদের থেকে জেতার চেষ্টা করে তারা বোকা হয়। কারণ মেয়েদের মতো কথা অন্য কোনো প্রাণী পেঁচাতে পারে না। মানে একজন সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে তো নয়। তাই তাদের কাছে যত সহজে হারা যায় নিজেকে তত তাড়াতাড়ি যুদ্ধবিজয়ী হিসেবে মনে করা যায়। এটা আমার না বিখ্যাত বিজ্ঞানী সক্রেটিসের কথা। সো আমি বোকা নাকি তোমার থেকে জিততে চাইব? তাছাড়া তুমি যা জিনিস। কি বললেন? রাগী চোখে, কিছু না রে পাগলি, তোরে কিছু বলতে পারি। শুধু এটাই বলবো, আগের অনেক। তুর ঝাড়া মেরে ওকে সরিয়ে চোখ পাকিয়ে তাকায়। তীব্রের এসব কথায় ওর গায়ে আগুন ধরে যাচ্ছে। ও প্রচণ্ড রেগে বলে, এসব আহ্লাদি কথা আমাকে বলবে না। আমি কিন্তু। আঙ্গুল তুলে তীব্রকে ধমকায়। এটা দেখে তীব্র হাসি দিয়ে ওর আঙ্গুল নিজের আঙ্গুলে গেঁথে নেয়, যেন সই পাতাচ্ছে। উইটা দেখে হতবাক তুরের মুখ হা হয়ে অবাক দৃষ্টিতে তীব্রের দিকে তাকায়। তীব্র চোখ মেরে ইনোসেন্ট ফেস করে বলে, সুন্দরকে সুন্দর বললে আমার কি দোষ বলো?
আমার চোখে তুমি ছাড়া আর কোনো কিছুই ভালো লাগে না। এখন আমি কি করি? তাছাড়া তুমি আমার বউ। সুন্নত অর্জন করছি বউয়ের প্রশংসা করে। কিছুটা থেমে, যাই বলো তুমি কিন্তু আগের চেয়ে অনেক চুপ, আর একটা কথাও না, নাইলে কিন্তু এখানে আপনাকে খুন করব। তুর ওর মুখ চেপে ধরে। তৎক্ষণাৎ তীব্র ওর হাতে চুমো দেয়, আর সঙ্গে সঙ্গে তুর নিজের হাত সরিয়ে নেয়। এটা দেখে তীব্র বলে, বরকে ছুতে চাও? তার জন্য এত বাহানা করার কি আছে? না তো করিনি। আচ্ছা, লজ্জা পেলে আমি আসছি। তুরের দিকে এগিয়ে যেতেই তুর ধাক্কা দিয়ে ফেলে দেয়। তীব্র চাপা ঠোঁটে হাসে, আর তুর রাগে তীব্রের গলা টিপতে যায়, কিন্তু না করে নিজের চুল টানতে শুরু করে। আচ্ছা, চুল ছিঁড়তে হবে না লজ্জায়। আমি বুঝতে পারছি। আমি নিজের চুল ছিঁড়তে ছিঁড়তে জানি তো তুমি। আর কিছু বলার আগেই তুর খুব জোরে গাড়িতে আঘাত করে। তীব্রকে চেঁচিয়ে বলে, আরেকটা বাজে কথা না। আমি কিছু না, আমি। তখনই তুরের হাতে গাড়িতে থাকা রেডিও বেজে উঠে। তু চিজ বাড়ি হে মাস্তে মাস্তে, তু চিজ বাড়ি হে মাস্ত। এটা শুনে নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসে তুর রাগী অসহায় চোখ নিয়ে একবার তীব্র আরেকবার রেডিওর দিকে তাকায়। এটা দেখে তীব্র শব্দ করে হেসে উঠে। তুর কিছু বলতে পারছে না। সময় খারাপ হলে যা হয় আর কি। রাগে এবার রেডিওর দফা টাইরফা করে দেয়। দেখলে সত্যি বললেই দোষ। আমাকে কিছু করতে পারলে না, বরং গাড়ির রেডিওটাই ভেঙে দিলে। বলিহারি তোমার। কি বললেন? নাক ফুলিয়ে। কই কিছু না। তুমি ঠিক করেছ। আমার বউকে যা বলার আমি বলবো। টিজ করব, বকব, আদর সব আমি করব। এই রেডিও কেন বলবে? ভুল করে ফেলেছ। বলেই ভাঙা রেডিও আবার ভেঙে দিল। তুর গম্ভীর হয়ে রইল। তা দেখে তীব্র হালকা হেসে গাড়ি স্টার্ট দিল। কিছুদূর যাওয়ার পর তুর আনমনেই বলে উঠল, রিদমের কোনো দোষ নেই। সেটা আমি তোমার থেকে শুনতে চাইনি। সামনের দিকে ড্রাইভ করে। তুর আবার রেগে যায়। আপনি আমার জন্য একটা নিরাপরাধ ছেলেকে মারবেন আর আমি চুপ করে থাকব, তা তো হয় না। না, নিশ্চুপ তীব্র। দেখুন তীব্র, ও যা করেছে আমার কথায়। আমি যা বলেছি ও তাই শুনেছে। আর ড্রাগস এবং যা যা কিছু সব আমার কথায়। কথাটা শুনে তীব্র গাড়ি ব্রেক করে। আর ইউ সিউর? ও তোমার কথা শুনেছে? তীব্রের কথার মানেটা বুঝল না। ও ভ্রু কুচকে আমতা আমতা করে বলল, হ্যাঁ, কিন্তু কেন? তীব্রের চোখ মুখ মুহূর্তেই শক্ত হয়ে এলো। ও মোবাইল বের করে কল দিল। ইয়েস স্যার। যে ছেলেটাকে নিয়ে গেছ, তুরের দিকে তাকায়, শুধু মার না, হাড্ডিগুলো ভেঙে দেও, যাতে কয়েক বছরের জন্য নিজের পায়ে দাঁড়াতে না পারে। বাকিটা ঋদ্ধের থেকে বুঝে নিও। তীব্র মোবাইলটা তীব্রের হাত থেকে নিতে চাইলে তীব্র তা সরিয়ে তুরের গাল চেপে ধরে মুহূর্তেই শক্ত মুখে একটা টেডি স্মাইল ফুটিয়ে বলে, আরে বোকা পাখি, আমার বউয়ের কথা শুধু আমি শুনব, অন্য কেউ কেন শুনবে? আর এটাই ওর দোষ। এতে ওর দোষ কই? ও তোমার কথা শুনেছে বলেই তুমি ওকে বলেছ। ও না শুনলে তো তুমি বলতে না। তোমার সব কথা শুধু আমি শুনব। বুঝলা বোকা পাখি? বলেই তুরকে ছেড়ে দিয়ে আবার সেই হাসি। আপনি আসলেই খারাপ। তোমার কাছে কোনোদিন ভালো ছিলাম যে আজ হব। গাড়ি স্টার্ট দিতে যাবে তখনই তুর বলে, আমাকে নামিয়ে দিন। তাহলে কি পুরোটা রাস্তা কোলে করে যাবা? কারণ তোমাকে তো আমি ছাড়ছি না। আমার যেখানে যাওয়ার আল্লাহ দুটো পা দিয়েছে। হেঁটে হেঁটে ঠিক যেতে পারবো।
ঘড়িতে দেখ 12টা বাজে। এই নির্জন রাস্তা তোমার জন্য সেভ না। এটা শুনে তাচ্ছিল্যের হাসি দেয় তুর। আপনি ভুলে গেছেন, আমি আপনার রেখে যাওয়া অবলা সেই মেয়ে নই। নিজেকে সামলাতে জানি আমি। এই সব দুধভাত হয়ে গেছে। তীব্র অবাক চাউনি দেয়। তুর ওর চাউনিতে ডান ঠোঁটে তাচ্ছিল্যের হাসি দেয়। তীব্র চুপ হয়ে আছে। কিছুক্ষণ বাদে রাস্তায় খাবারের হোটেল বাঁধে। তীব্র ওকে নিয়ে গ্রামের দিকে যাচ্ছে। গ্রামের হোটেল যেমন হয়। এটা দেখে তীব্র গাড়ি থামায়। বুঝতেই পারছে তুরের খিদে পেয়েছে। ওর জানা মতে আজ কিছুই খাওয়া হয়নি। থামলেন যে? থেমেছি, ছেড়ে যাচ্ছি না। যাত্রাপথে মাঝে মাঝে প্রয়োজনে থেমে যেতে হয়, যাতে পরবর্তী পথচলা আরও সুন্দর করে। ওর কথায় রিয়েক্ট করল না। তীব্র ওর উত্তরের আশা না করে চলে যেতে চাইল। তুর ওকে ডাকল, আমি কি এখানে নামতে পারি? আলতো হাসল তীব্র। অনুমতি তো চাইছ না? গাড়িতে লক করা না থাকলে হয়তো চাইতাম না। তীব্র কিছু না বলে দরজা খুলে দেয়। তুর গাড়ি থেকে বের হয়ে খাবারের হোটেলটাকে দেখে। ভিতরে বসার সাথে সাথে বাইরেও বসার জন্য কিছু বেঞ্চ আর চৌকি পাতা। ও পাশে থাকা পানির একটা ড্রাম দেখে এগিয়ে যায়। ড্রামের থেকে এক মগ পানি তুলে চেহারায় ছিটিয়ে দেয়। তখনই ওর কানে কিছু কথা আসে। তুর কথাগুলো লক্ষ্য করে। সেদিকে তাকালে দেখে কয়েকজন লোক ওর দিকে দেখছে। কেউ ষাঁড়ের মতো তো কেউ পাটখড়ি। ওদিকে খেয়াল না দিয়েই মুখ ধুতে থাকে। তখনই তাদের মুখে বাজে কথা শুনতে পায়। বুঝতে বাকি থাকে না ওরা ওকে নিয়েই বলছে। তুরের পরনে কালো জিন্স টি শার্ট আর তার উপর একটা ব্ল্যাক জ্যাকেট। চুলগুলো ঝুটি। তুর শুনেও না শোনার মতো করে নিজের কাজে যেতে লাগল। হে ফুলটুসি, এভাবে কোমল দুলাইয়া কই যাও? কথাটা শুনে তুর থেমে যায়। রিল্যাক্স তুর। কুকুর ঘেউ ঘেউ করবেই, তার মানে এটা না যে তার সাথে তোকেও তা করতে হবে। নিজেকে শান্ত করে চলে যেতে নেয়। কিন্তু তখনই খাটো মতন লোকটা বাজঘাই গলায় গেয়ে উঠে, চুমকি চলেছে একা, পথে সঙ্গী হলে দোষ কি তাতে? বলেই বিশ্রী হাসি দেয়। তখন ওই ষাঁড়ের মতো লোকটা মাতাল কণ্ঠে দাঁড়িয়ে বলে, আরে এইটা চুমকি নারে মূর্খ, এইটা আলিয়া ভাট। ফিগারটা দেখছস না শালা? আর ওইটা একা পথে না, একা রাতে হবে, তাই না মামনি? লোকটার কথায় বাকি তিনজন ঠিক ঠিক বলে সম্মতি জানালো। তুর বারবার নিজেকে শান্ত করে নিচ্ছে, চাচ্ছে ইগনোর করতে, কিন্তু কোথাও একটা বাজছে। বারবার অতীতের কিছু সামনে ভেসে আসছে। তখনই ষাঁড়ের মতো লোকটা বলে উঠল, একা নাকি মামনি? যদি একা থাক তাহলে আমাদের বলো, কোম্পানি দিব মামুনি, কোম্পানি দিব। আমাদের সাথে তোমার ও এনজয় হয়ে যাবে। বলে চারজন হাইফাই করে দেশি মদ খেতে লাগল। তুর এবার সহ্য করতে পারল। তীব্র খাবার গাড়িতে রেখে তুরকে খুঁজতে লাগল। দেখল পিছনে ফিরে দাঁড়িয়ে আছে তুর। কয়েকবার ডাকল কিন্তু সাড়া পেল না। রাগ উঠে গেল। এই মেয়েটা। তীব্র তুরের কাছে গিয়ে সামনে খেয়াল না করেই তুরের বাহু ধরে নিয়ে আসতেই তুর অনড় হয়ে দাঁড়িয়ে আছে। ও ভ্রু কুঁচকে তুরের দিকে তাকাতেই সামনে থেকে একটা কর্কশ গলার বিশ্রী কথা কানে আসে। এরে চিপকা, চিকন লোকটার উদ্দেশ্য করে, তোর চুমকির আগে থেকেই নাগর আছে। আমাগো আর দরকার নাই। এখন চুমকির ভাগ তার নাগর থেকে চা, যদি দেয়। বলেই আবার হাসি। কথাটা শুনে তীব্রের মাথায় আগুন জ্বলে উঠল। কিন্তু পরক্ষণেই তুরের দিকে নজর যায়। তুর অদ্ভুতভাবে লোকগুলোকে দেখে কাঁপছে। ও কিছু একটা ভেবে থেমে যায়। বেশ তাচ্ছিল্যের সুরে তুরকে উদ্দেশ্য করে বলে, এই জন্য বলেছিলাম মেয়েদের এতবার বাড়তে নেই।
হালকা বিপদে পড়লেই সব শেষ। নিজেকে যার প্রোটেক্ট করার ক্ষমতা নেই সে আবার আমার সাথে। যাই হোক চলো। গাড়ির দিকে ফিরে যেতে, কিন্তু তুর ওর কোনো কথা শুনল বলে মনে হয় না। তখনই লোকগুলোর একজন বলে ওঠে, লেখোকা হিরোইনের আগে দেখি হিরো ভয় পাইয়া গেল। মামুনি এইসব দিয়ে তোমার কাজ হবে না, তুমি বরং। তীব্র তুরকে কিছু বলতে ওর দিকে তাকাতেই দেখে সাথে তুর নেই। পরক্ষণেই হৃদয় কাঁপানো আত্মচিৎকার শুনতে পায়। তীব্র সামনে তাকাতেই দেখে তুর পানি ভর্তি মাটির কলস ওই সার মতো লোকটার মাথায় মেরে দিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। রাগে কাঁপছে ওর শরীর। দাঁড়িয়ে থাকা চিকন লোকটা তুরের কাছে আসতেই পাশে থাকা মাঝারি সাইজের বাঁশ নিয়ে ওর মাথার বাম পাশে এত জোরে বাড়ি দেয় যে শুকনো বাঁশটাই ফেটে যায়। লোকটা মাথায় হাত দিয়ে ওখানেই বসে পড়ে। তখনই তুর চেঁচিয়ে বলে, তুরের কাউকে দরকার নেই, না কোনো হিরোর। তীব্রকে উদ্দেশ্য করে, আর না তোদের মতো কাপুরুষের, যারা অসহায়ত্বের সুযোগ নেয়। তুর নিজের রক্ষা নিজে করতে জানে। তখনই ষাঁড়ের মতো লোকটা মাথায় হাত দিয়ে চেঁচিয়ে বলে, শালি তুই আমারে। লোকটা উঠতে নিলেই তুর ওদের সামনে থাকা হালকা টেবিলটা হাত দ্বারা উঠিয়ে ওদের দিকে ছুঁড়ে মারে। তীব্র এতক্ষণ অবাক চোখে তুরকে দেখছিল। ও ভেবেছিল ওর তাচ্ছিল্যে হয়তো তুর রেগে লোকগুলোকে কিছু বলবে, কিন্তু ও এমন ভাইলেন্ট কিছু করবে ভাবতে পারেনি। আসলেই এই তুর অচেনা। যে সামান্য জিনিসেই কেঁদে ভাসাত সে আজ। অদ্ভুত লাগছে সবকিছু, কিন্তু হঠাৎ যেন অদ্ভুত ভালো লাগাও উকি দেয়। নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে। বেশ ভালোই লাগছে তুরকে এভাবে দেখতে। কোনো অসহায়ত্বের ছাপ নেই, অজানা দাম্ভিকতা ফুটে উঠেছে আত্মহংকারের। তুর আজ ওকে হেলা করলে কিন্তু তাতে খারাপ লাগা নেই, তৃপ্তি আছে। 6 তবে একটা ব্যাপার স্পষ্ট, তুর উত্তেজিত হয়ে কিছু করছে না। ও রাগলেও নিজেকে কৌশলে সামলাচ্ছে, কারণ কোনো মেয়ের পক্ষে গায়ের জোরে 4 জন পুরুষকে থামানো সম্ভব না। আর তুর যে গায়ের জোরে কিছু করছে না ওর স্কিল দেখে বোঝা যাচ্ছে। ব্যাপারগুলো যেন তুরের কাছে দুধভাত। লোকগুলো আঘাত করা দুরস্ত, ওর কাছেই যেতে পারছে না। 3 জনকে সামনে ফেলে তুর কাঁপতে কাঁপতে বলে, সব মেয়েরা এক সমান হয় না, আর না সবাই এটা ভাবে তাকে বাঁচানোর আকাশ চিরে মাটি ফুঁড়ে কেউ আসবে। আমি তাদের মতো নই, ভাগ্যকে অনেক আগেই ছেড়ে দিয়েছি। যা করি নিজের এবিলিটিতেই করি। কথাটা বলে তুর পিছে ফিরতে নিলেই খাটো লোকটা যে লুকিয়ে পড়েছিল সে পিছন থেকে হঠাৎ তুরের মাথায় বাড়ি মারে। এটা দেখে তীব্র খুব জোরেই ওর নাম ধরে চিৎকার করে, তুর। আহহ, চিৎকার করে উঠে তুর। মাথায় হাত দিয়ে ওই লোকটার দিকে তাকাতেই লোকটা ঢোক গেলে। তুর খুব জোরে চেঁচিয়ে বলে, জানোয়ারের বাচ্চা, কাপুরুষ কোথাকার, পিছন থেকে মারা হচ্ছে। লোকটাকে একটা লাথি দিয়েই সরু একটা সূচের মাথা বিশিষ্ট লাঠি নিয়ে লোকটার গলায় বিধিয়ে দিতে ধরলেই তীব্র আটকায়। তবুও খোঁচা লেগে লোকটার গলা থেকে রক্ত বের হতে শুরু করে। তীব্র লাঠি তুরের হাত থেকে জোর করে নিয়ে ফেলে দিতেই, ছাড়ুন আমাকে, ওকে আজ মেরে ফেলব আমি। তুর আর কিছু বলতে পারল না, লুটিয়ে পড়ল তীব্রের বুকে, জ্ঞান হারায়। তীব্র আর এক মুহূর্ত অপেক্ষা করল না, দ্রুত ওকে নিয়ে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিল। হঠাৎ জোর কোনো আওয়াজ কানে বাড়ি খেতেই ঘুমের মাঝে চোখমুখ খিচে নেয় তুর। যে কোনো মানুষই বোধ হয় এরকমটা করবে। ঘুমো ঘুমো চোখে চোখ খোলে। এতক্ষণ গভীর ঘুমে থাকার কারণে চোখ মেলে তাকাতে বেগ পেতে হচ্ছে। ঘুমটা যেন কাটতেই চাইছে না। শব্দটার জন্যই ঘুম ভাঙ্গা।
কিন্তু সেটা বোঝার অবকাশ নেই সদ্য ঘুম ভাঙ্গা তুরের। অবচেতন মন শরীরের অবস্থা বোঝাতে উমহ উমহ ভারী শব্দদ্বয় উচ্চারিত করতে থাকে তুরের বন্ধ মুখ থেকে। ও বিছানা খামচে মাথাটা এপাশোপাশ করতেই হঠাৎ পুরোপুরি চোখ খোলে। এতক্ষণ পর বোধহয় মস্তিষ্ক কাজ করা শুরু করেছে তুরের। নিজের আশপাশটা দেখেই দ্রুত উঠে বসে। পুরো রুমটা অন্ধকার। নিজের ডানদিকে তাকাতেই দেখে জানালার পর্দা উড়ছে। জানালার পর্দা বাতাসে বারবার সরে যাওয়াতে বাইরেটা দেখতে পাচ্ছে। বাইরে আবছায় কতগুলো ছায়ামত দানব দেখতে পাচ্ছে। কোথাও আলোর রেখা নেই তাই বোঝা যাচ্ছে না, কিন্তু ঝাপসা আধারের মাঝে প্রগাঢ় কালো প্রতিকৃতি দেখে তুরের বুঝতে ভুল হচ্ছে না ওগুলো গাছের প্রতিকৃতি। প্রতিকৃতির উপরের দিকে চোখ যেতেই গুটি কয়েক জ্বলজ্বল তারা দেখতে পায়। তার মানে আকাশ হালকা মেঘলা। আর অতিরিক্ত অন্ধকারের কারণ স্বরূপ এটাই বলা যায় আজ চন্দ্রবিলুপ্তির রাত, মানে অমাবস্যা। তাই প্রকৃতির ধারণকৃত রূপ এতটা কালো। হঠাৎ ওর খেয়াল আসে কোথায় আছে ও। প্রশ্নটা মনে আসা মাত্রই এক প্রকার ভয় আর অস্থিরতা পেয়ে বসে মনে। বাইরেটা আবছা বোঝা গেলেও ভিতরটা ঘুটঘুটে অন্ধকার। রুমের ভিতরের কিছু দেখা যাচ্ছে না। তখনই মাথায় আসে কোনো বিপদপর মুহূর্তে মনে পড়ে এত বছর একা থাকলেও আজ তো তীব্র ওর সাথে ছিল। একা থাকার অভ্যাস তো, তাই চেতন মস্তিষ্ক সেটা বুঝতে সময় নিল যে ও তো একা নয়, তীব্র আছে। মুহূর্তেই মনের মাঝে সৃষ্ট ভয় অস্থিরতাটা কেটে গেল। একটা স্বস্তির নিঃশ্বাস নিল। ও নিরাপদে আছে। কিন্তু পরক্ষণেই আবার একটা প্রশ্ন মনে উকি দিতে লাগল, বিকট শব্দটা কিসের ছিল? আর তীব্র? তীব্র কই? ও বিছানায় হাতড়ে দেখল, না, নেই তীব্র। তাহলে কি তীব্র কোন? আর কিছু ভাবতে পারল না। ঠোঁটের আগায় তীব্রের নাম রেখেই ও গায়ের কাঁথা সরিয়ে দ্রুত নিজের ডান দিক দিয়ে বিছানা থেকে নিচে নামে। কিন্তু অন্ধকারের মাঝে দিক ঠিক করতে না পেরে সামনে এগোতেই সজোরে কিছুর সাথে বাড়ি খায়। আহহ শব্দে চিৎকার করে উঠে তুর। বাড়িটা ডন কাঁধে খাওয়ার কারণে বাম হাত দিয়ে চেপে ধরে। ডান হাতের ডানাটা ঝিনঝিন করছে। প্রচণ্ড রাগ লাগল। উত্তেজনা আর বিরক্তিতে ও সজোরে ডান হাতটা ঝাড়া দিতেই লাইট জ্বলে উঠল। বাম হাতে ডানাটা চেপে ধরে সামনের দিকে তাকাতেই তীব্রকে দেখতে পায়। মুহূর্তের মনের ভয়টা মিশে স্বস্তি ফিরে আসে। ও হাত দুটো ছেড়ে দিয়ে তীব্রের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তুরের ব্যাপারটা তীব্রের ঠিক বোধগম্য হল না। ও জিজ্ঞাসাসূচক দৃষ্টি দিয়ে তুরের কাছে জানতে চাইবে তুর কি হয়েছে, কিন্তু তা বলার সুযোগ দিল না তুর। তীব্র শুধু তুর শব্দটা উচ্চারণ করতে পারল। সেই মুহূর্তে তুর অনেকটা দৌড়ে তীব্রের দিকে এগিয়ে গেল। তীব্র সামনে একটা টেবিল দেখল। তুর সাবধান। কিন্তু তুর কিছু বুঝে ওঠার আগেই টেবিলের সাথে প্রচণ্ড জোরে ধাক্কা লেগে আঘাত পায় হাঁটুতে। সাথে সাথে এক হাঁটু গেড়ে বসে ব্যথায় হাঁটু চেপে ধরে। প্রচণ্ড লেগেছে। এটা দেখে তীব্র বলদের মতো তাকায় তুরের দিকে। ও কি করবে বা তুর কি করতে চেয়েছে কোনোটাই ওর বোধগম্য হয়নি। বোঝার চেষ্টা করছে। নিজের ব্যথাটা সামলে বড় বড় নিঃশ্বাস নিয়ে ছলছল চোখে তীব্রের দিকে তাকিয়ে কয়েকটা ঢোক গেলে কিছু বলতে চেয়েও পারল না। কোনো কিছু যেন গলায় দলা পাকিয়ে ভারী হয়ে আটকে আসছে। ঠোঁট কামড়ে কান্নাটা আটকানোর চেষ্টা করল। খুব রাগ লাগছে নিজের আর তীব্রের প্রতি। তীব্রের কিছু হলো কিনা, এমন অদ্ভুত ভাবনা আনল কিভাবে? আর ওকে দেখে কিভাবে ওর বুকে ঝাঁপিয়ে পড়তে চাইল। আর তীব্রের প্রতি রাগ লাগছে ও কেন ওকে থামতে বলল? না হলে ঠিকই তো চলে যেতে পারত ওর বুকে। উভয়ের কারণে রাগ লাগল, কিন্তু কেন?
জানা নেই। নিজেকে সামলে দ্রুত উঠে দাঁড়াল। নিজেকে ঝাড়তে ঝাড়তে আর চোখে তীব্রের দিকে তাকিয়ে আবার নিজের দৃষ্টি ওর থেকে লুকাতে চাইল। চোখে যে পানি। তীব্রের কাছে সেটা শরীরের ব্যথার মনে হলেও আসলে কি তাই? তীব্র বলদের মতো তাকিয়ে থাকলেও এবার অট্টহাসিতে ফেটে পড়ে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। তীব্রের প্রতি রাগ আর বিরক্তি দুটোই আসছে। ও রেগে বলল, পাগলের মতো হাসছেন কেন? আসলে হাসির জন্য জবাব দিতে পারল না। আসলে আমি। চুপ করুন। আচ্ছা ঠিক আছে। কিছুটা হাসি থামালেও হাসির রেশ না। তা তুমি এভাবে দৌড় দিচ্ছিলে কেন? নিশ্চয় পালানোর জন্য। বলেই আবার হাসি শুরু। এমনি তুরের ভালো লাগছে না, তার উপর তীব্রের গা ঝালানো এসব কথা। হ্যাঁ ঠিক। আপনাকে মেরে এখান থেকে পালাতে চাইছিলাম। বলেই রাগে গজগজ করতে থাকে। তীব্র আরেক ধাপ হাসি দিয়ে বলল, বড়দের সাথে বেয়াদবির ফল। উচিত শিক্ষা হয়েছে। তুরের কথাটা সহ্য হল না। যে টেবিলের সাথে বাড়ি খেয়েছে তা লাথি দিয়ে ফেলে দিল। কিন্তু তাতে তীব্রের হাসি বেড়ে গেল। তুর আরও রাগী দৃষ্টি দিল তীব্রের দিকে দিকে। কি হল, এভাবে দেখছ যে খুন করবে নাকি? যে রূপ দেখিয়েছেন আপনি তাতে এইটা স্বাভাবিক। এমনিতেও আমাকে মারার জন্য অনেক কারণ আছে তোমার। কথাটা শুনে রাগে উত্তেজিত হয়ে তুর নিজের আশপাশটা দেখল, কিন্তু তেমন কিছুই পেল না। ওদিকে তুরকে আরও রাগানোর জন্য কটাক্ষ বাণী ক্রমাগত উচ্চারণ করে যাচ্ছে তীব্র। ও চাইছে তুর রাগুক, আর হচ্ছেও তাই। নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে পাশে থাকা ড্রেসিং টেবিলটাই ফেলে দিল তুর। আর সঙ্গে সঙ্গে তার আয়নার কাচ তীব্রের পায়ের কাছে গেল। এটা দেখে তীব্র চোখ বড় বড় করে বলে উঠে, বাবরে এত তেজ! গ্রেট ইয়ার! পরক্ষণেই দুষ্ট হাসি দেয়। ঠিকই আছে, তীব্রের বউয়ের যদি এইটুকু তেজ না থাকে তাহলে মানায় না। আফটার অল ঝাল মরিচে তেজ থাকলেও মানুষ সেটাই বেশি পছন্দ করে। আর তুমি তো এখন সব দিক দিয়েই নাগা মরিচ। লুক, বিহেভ। তুরকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে, ফিগার সব দিক দিয়েই জাস্ট ওয়াও, আঙুল দিয়ে ইশারা করে। আপনি। প্রচণ্ড রেগে তীব্রের দিকে এগিয়ে যায়। কিন্তু পরক্ষণেই নিচের কাছের দিকে চোখ যেতে তীব্রের কাছাকাছি গিয়েও থেমে যায়। পা আর সামনে বাড়াতে পারে না। কোনো কাছে পা দেবে তা খোঁজার চেষ্টা করে। কোনোটাই যেন তুরের পা রাখার জন্য প্রস্তুত না। আবারও নিজের মাঝেই অশান্ত হয়ে পড়ে। তীব্রের এক হাত দূরত্বে তুর। তুরের থেমে যাওয়ার কারণ জানার লক্ষ্যে নিচে তাকায়। কাঁচগুলো ভেঙে আছে। ও একবার তুরের নিচে নামানো চোখের দিকে আরেকবার কাচের প্রতিবিম্বের দিকে নজর দেয়। তুরের চোখমুখে পা কাটার ভয় নয়, বরং অস্বস্তি। অদ্ভুতময় শ্বাস উঠানামার অস্বস্তি। কি করবে বুঝতে পারছে না তুর। তুরের পা উঠিয়ে কাছে পা না রাখার কারণ আবিষ্কার করতেই ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে তীব্রের। এই কাছে পা রাখলে পা কাটার সম্ভাবনা নেই, কারণ প্রতিটি টুকরো বড়। কিন্তু তবুও তুর পা না রেখে নিচের দিকে তাকিয়ে নিজের ডান পা রাখার জায়গা খুঁজছে। কারণ কাচের আয়নার প্রতিটি টুকরোতে তীব্রের মুখের ছবি প্রতিফলিত হয়েছে। তাই তুর পা উঠিয়ে তাতে পা রাখতে পারছে। বাঁধছে বলতে ভুল হবে। পা দেওয়ার কথা ভাবতেই পারছে না। তীব্র ওর অবস্থা বুঝতে পেরে নিজেই কাছে পা দিয়ে তুরের দিকে এগিয়ে গেল। তুর মাথা তুলে তীব্রের চোখে চোখ রাখে। তুরের চোখে স্বস্তির আভা দেখতে পায়। গভীর চোখের প্রণয়ী দৃষ্টিতে তাকিয়ে আছে তীব্রের দিকে। বেশিক্ষণ নিজের দৃষ্টি স্থির রাখতে পারে না তীব্র ওই চোখে। চোখ বন্ধ করে নেয়। পরক্ষণেই চোখ মেলে তুরের গাল নিজের দুহাতে আবদ্ধ করে মোহিত কণ্ঠে বলে,
যেহেতু তোমার কাছে হাজারবার মরতে চাই, তাই আমাকে মারার ব্যবস্থা আমি করে দিচ্ছি। এই কাজগুলো জন্য পারছ না, তাই না? নিশ্চুপ তুর তীব্রের স্পর্শে চোখে বন্ধ করে দাঁড়িয়ে আছে। এমতাবস্থায় তুরকে দেখে আর কিছু না বলেই কোলে তুলে নেয় তীব্র। হঠাৎ তীব্রের এমন আক্রমণে হুঁশ ফেরে তুরের। তুর ছটফট করতে থাকে আর তীব্র মুগ্ধ নয়নে ওকে দেখতে থাকে। ছাড়ুন আমাকে, কোলে নিলে কাউকে মারা যায় নাকি? নিজেকে ছাড়ানোর এমন বোকা কথায় তীব্রের হাসি পায়। এই মেয়ে, তুমি আমাকে যেভাবে মারতে চাও না কেন, আমি যেভাবে মরতে চাই তার জন্য এটাই পারফেক্ট। আমাকে নামান বলছি, না হলে কিন্তু। এটা শুনে তীব্র ওকে ছেড়ে দিতে নেয়, কিন্তু পড়ে যাওয়ার ভয় তুর ওকে জড়িয়ে ধরে। কি করছেন? আমার কোমর ভাঙতে চান নাকি? তীব্র ইনোসেন্ট ফেস করে বলে। আমার কি দোষ? তুমি নিজেই তো বললে। দেখুন, ছাড়ুন আমাকে। সঙ্গে সঙ্গে তীব্র দাঁড়িয়ে যায়, সন্দেহের দৃষ্টিতে তুরের দিকে তাকায়। তুর আমতা আমতা চোখে তীব্রের দিকে তাকায়, আবার চোখ সরিয়ে নেয়। তীব্রের প্রকাশভঙ্গি ভালো ঠেকেছে না তুরের। ও ঢোক গিলে অস্বস্তি নিয়ে বলল, কক কি এভাবে কি দেখছেন? ব্যাপার কি বলতো তুরমণি? তখন চারটা লোককে কত সুন্দর কৌশলে ধরাশায়ী করে দিলে, আর এখন সামান্য আমার থেকে নিজেকে ছাড়াতে পারছ না। তুর আমতা আমতা করে বলল, মানে হালকা হেসে তুরকে ঝাঁকি দিয়ে নিজের মুখের কাছে নিয়ে এলো। একবার তুরের ঠোঁট আরেকবার ওর চোখের দিকে তাকিয়ে সন্দেহের দৃষ্টিতে বলল, আমার থেকে নিজেকে ছাড়াতে চাইছ নাকি এটা বুঝাতে চাইছ ঘরে আজ একা আছি, আপনি কিন্তু ভুলেও আসবেন না। একদম আসবেন না। আমি একা আছি কিন্তু এরকম কিছুই বলছ নাকি? ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে। তুর অবাক হয়ে উত্তর দেয়, মানে? আলতো হাসে তীব্র, উইয়ে তুমি ঘরে একা আছো, আর সেটা আমাকে জানিয়েও দিচ্ছ, কারণ তুমি একা থাকলে তো আমি যাবি। এর সারাংশ এটাই, তুমি নিজে থেকেই আমার কোল থেকে নামতে চাইছ না। কথাটা শুনে তুর তীব্রের শার্টের কলার খামচে ধরে বলে, আমি নিশ্চয় ওই লোকগুলোর কোলে উঠে কিছু করিনি। আর আপনি আমাকে যেভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে কোলে নিয়ে আছেন তাতে বিরক্তির হাসি দিয়ে। তীব্র আরও শক্ত করে জড়িয়ে নেয় ওকে, আর পড়ে যাবার ভয় গলা জড়িয়ে ধরে তুর। তখনই তীব্র বলে, আমি ছেড়ে দেওয়ার পর যদি তুমি নিজেকে আমার থেকে ছাড়াতে না পারো তাহলে কিন্তু এখান থেকে যেতে পারবে না, আর আমার কথা শুনতে হবে। আমি যা বলবো তাই। রাজি? তুর বেশ চিন্তায় পড়ে যায়। এই লোককে কোনো বিশ্বাস নেই। মানুষটি প্রতিপক্ষ হিসেবে জন্য ঠিক নয়। প্রতিপক্ষের সাথে লড়াই মানেই যুদ্ধ, আর এই লোকের সাথে যুদ্ধ মানে মানসিক লড়াই। অন্য প্রতিপক্ষে শারীরিকভাবে আঘাত করলেও এ মানসিকভাবে শেষ করে দেবে ওকে। ও আঘাত করতে গেলে তীব্র ওর সাথে লড়াই নয়, খেলা খেলবে। আর তার নাম হল গেম অফ লাভ, মানে ভালোবাসার খেলা। তুরকে এমন চিন্তিত দেখে তীব্র কটাক্ষ করে জিজ্ঞেস করল, ভয় পেয়েছ? জানি ভয় পেয়েছ। জানোই তো তীব্রের সাথে যে কোনো কিছুতেই তোমার হার নিশ্চিত। দেখুন, রিল্যাক্স, এত রাগ করো না। তুমি সবকিছুতে আমার কাছে হারলেও দিন শেষে যে আমি তোমার কাছে বারবার পরাজিত। তোমার হার ক্ষণিকের, কিন্তু আমারটা তো অফুরন্ত। লম্বা শ্বাস নেয়। নিশ্চুপ তুর। তীব্র আবার বলে, সত্যি তো তুমি ভীতু? রাগ লাগে তুরের। চোখ মুখ শক্ত করে জবাব দেয়, একবার ছেড়ে দিন, তারপর দেখুন। ওকে। তুরকে নামিয়ে দেয়। তুর নেমেই তীব্রকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরাতে চায়, কিন্তু তীব্র ওর হাত ধরে টেনে বুকের সাথে মিশিয়ে হাতগুলো তুরের পিছনে মুড়ে ধরে। তুর রাগে তীব্রের পায়ে পাড়া দিতে চায়,
কিন্তু পারে না। তীব্র এমন কিছু করে যাতে ওর নিজের মাথার চুল ছিঁড়তে চাওয়ার উপক্রম, কিন্তু হাত বাঁধার কারণে তাও পারছে না। যা ভেবেছে তাই। তীব্র নিজের খেলায় মেতে উঠেছে। তুর পায়ে পাড়া দেওয়ার সাথে সাথে তীব্র নিজের হাঁটু দিয়ে তুরের হাঁটুর ভাঁজে বাড়ি মারে। তৎক্ষণাৎ দুহাঁটু গ্যারে বসে পড়ে তুর, কিন্তু উঠার চেষ্টা করেও পারে না, কারণ তীব্র ওর হাঁটু থেকে পায়ের গিরা নিজের পা দ্বারা মাটিতে আটকে রেখে নিজে ওর সাথে মাটিতে বসে পড়েছে। তুরের দুহাত আগে থেকেই তীব্র নিজের বাম হাতে তুরের পিঠে আটকে রেখেছে। তীব্র এক পা দিয়ে তুরের পা আটকে আরেক পায়ের হাঁটু উঠিয়ে তাতে ডান হাতের কনুই রাখে। নিজের গালে হাত দিয়ে তাচ্ছিল্যের সুরে বলতে থাকে, আহারে বেচারি, আমার কথা শোনার জন্য কত তারা। লড়াই শুরুর আগেই হার স্বীকার করে নিল। এই যাহহ, আমিও কত বোকা। এটা ভুলে গেলাম কি করে? আমি তো ওদের মতো গুন্ডা নই। আমি তো আপনি। তীব্র এমনভাবে তুরকে আটকে রেখেছে যে ও নড়তেই পারছে না। তুরের ছটফটানি দেখে তীব্র বেশ মজা লাগল। তাই ওকে আরও রাগানোর জন্য বাম হাতে তুরের হাত আরও শক্ত করে চেপে ধরে ডান হাতে ওর ঠোঁট স্পর্শ করল। তুর প্রচণ্ড গর্জে বলে, এখানে আমি রোমাঞ্চ করার জন্য আসিনি আপনার সাথে। তীব্র না চাইতেও বিষম খেয়ে হাসল। সরি, নিজের মুখ চেপে হেসে। তারপর নিজেকে নরমাল করে বলল, তুমি না হয় রোমান্সের জন্য আসোনি, কিন্তু তুমি তো ভালো করেই জানো আমি রোমান্সের জন্য তোমাকে নিয়ে এসেছি। এই দাঁড়াও দাঁড়াও, চমকে উঠে তুর। তীব্রের ভাব এমন যে কত গুরুত্বপূর্ণ কিছু মনে পড়েছে। এই তুমি কি বললে? তুমি আমার সাথে এসেছ, কিন্তু আমি তো তোমাকে জোর করে এনেছি আমার জানা মতে। তাহলে? নিশ্চুপ তুর বুঝতে পারছে কথার মানে। মাথা নিচু করে তাকিয়ে আছে। এটা দেখে তীব্র ওর থুতনি ধরে উঁচু করে ঠোঁটে আঙুল দিয়ে চোখে চোখ রাখে। এর মানে কি এটাই ভাববো আমি তোমাকে জোর করে নিয়ে এলেও তুমি মানসিকভাবে আমার কাছে আসতে চাইছিলে, শুধু মুখ ফুটে বলতে পারনি? বড্ড বেশি ভাবেন আপনি। এইটা ভুলে গেলেন কিভাবে আপনি নিজের সাথে আমাকে জোর করে এনেছেন, আর এখানে সেন্সলেস অবস্থায়? তাহলে আমি কি? আর বলতে দিল না তুরকে। বন্ধ করে দেয় ওর কথা। সুন্দর কিছু মুহূর্ত তিক্ততার কথা শুনতে চায় না। তুর এতক্ষণ ছটফট করলেও তীব্রের স্পর্শে শান্ত হয়ে যায়। কিছুক্ষণ তীব্র ওর দিকে দেখতেই দেখে তুর চোখ বন্ধ করে ভারী শ্বাস নিচ্ছে। তীব্র হালকা কণ্ঠে বলে, জানো তো বোকা পাখি, তোমার দুইটা মারাত্মক দোষ আছে। এক, তোমার বুক ফাটে তো মুখ ফুটে না। আর দুই, বুকের মাঝে ভালোবাসা সাগর নিয়ে বসে থেকে সেই সাগরের বিষগুলোই শুধু মুখে আনো। আরে বাবা, মাঝে মাঝে ভালোবাসা বের করলে কি কমে যাবে নাকি? আপনি আবার রাগিয়ে দিল তুরকে। আমি জানি, বললাম তো আমি জানি তুমি অনেক তেজস্বী, ঝাঝালো একজন নারী। সেটা বলার কি আছে? পাবলিক জানে এসব, তোমার বলতে হবে না। চোখ মেরে। তুরের মুখে কোনো কথা নেই। ক্লান্ত হয়ে পড়েছে তীব্রের সাথে ঝগড়াতে। মেয়েরাও বোধহয় এতটা কনফিউজড করতে পারে না যতটা তীব্র করেছে। হঠাৎ তীব্র চিৎকার করে বলল, তুর। সচকিত হয়ে তুর জবাব দেয়, কি? তুরের গালে হাত দিয়ে বলে, চল একটা খেলা খেলি, যার নাম। ভ্রু কুচকায় তুর। বাঁকা হাসে তীব্র, এত নেগেটিভ ভাব কেন? আমি যা খেলতে চাই তার নাম। তুরের দিকে এগিয়ে, বাঘবন্দি খেলা। উফফ সরি, ওটা হবে বাঘিনী বন্দি খেলা হবে। তুমি তো ফিমেইল। তুর নিজের শরীরটাকে ঝাড়া মেরে বলে, আমাকে কি আপনার শত্রু ভাবছেন নাকি? হেসে উঠে তীব্র, অবশ্যই। বিয়ের পর থেকেই তুমি আমার শত্রু।
কোনো এক মহাপুরুষ বলেছেন, বিয়ে আর যুদ্ধে শুধু একটাই তফাৎ। যুদ্ধে শত্রুর ক্যাম্প আলাদা হয়, আর বিয়েতে একসাথে থাকতে হয়। নিশ্চুপ তুর শুধু রেগে তীব্রের দিকে তাকিয়ে আছে। সেটা দেখেও না দেখার ভান করে তীব্র। আমাকে কি এভাবেই আটকে রাখবেন? ছাড়লেই তো ছটফট করবা। যদিও ভালোই লাগে। ছাড়ুন। চোখ পাকিয়ে যদি আমার কথা শুনত। মুখ ফিরিয়ে বলল, কখনো না। তীব্র মুখটা নিজের দিকে ঘুরিয়ে নেয়। কথা ছিল, কিন্তু হেরে গেলে আমার কথা শুনতে হবে। আর তুমি হার স্বীকার করছো না, আবার আমার কথাও শুনছ না। মানে চুরি করে আবার বাটপারি। রাগী ফেস করে। নিশ্চুপ তুর। তীব্র কিছুক্ষণ ভেবে আবার বলে, আচ্ছা ছেড়ে দিতে পারি যদি। যদি কি? ছেড়ে দিলে যদি এখান থেকে নিজের পায়ে স্বেচ্ছায় চলে যাও। মানে ছেড়ে দেওয়ার ৩০ মিনিটের মধ্যে যদি তুমি চলে যাও তাহলে। ভ্রু কুচকায় তুর। সত্যি ওকে যেতে দিবে? অবিশ্বাস্য। আপনি সত্যি যেতে দিবেন? মাথা উপর নিচ করে তীব্র। এমনি যেতে দেবেন? আটকাবেন না? মাথা নাড়িয়ে না জানায়। তাহলে ডান। আমি কিছুই করব না। তবে মনে রেখ, তুমি যদি যেতে না পার তাহলে আজকে আমি যা বলবো তোমাকে তাই তাই করতে হবে, শুনতে হবে, বলতে হবে। ডিল? ওকে ডিল। তখনই তীব্র তুরের হাত ছেড়ে দেয়। আটকানো পা থেকে নিজের পা উঠিয়ে নিতেই তুর দ্রুত উঠতে যায় যাতে তীব্রের হাতের ভর ওর পায়ের গিরায় পড়ে। আর সাথে সাথে তুর উহ করে উঠে। তীব্র দ্রুত উঠে। ছেড়েছি না, যেন বান ছুটিয়ে দিয়েছি। পাগল হয়ে গেছে। যাই হোক, তাড়াতাড়ি উঠে যাও। তুর কিছু বলতে গিয়েও বলল না। মনে মনে বলল, একবার বেরোই তারপর বুঝাবো। কি হল উঠো? সময় চলে যাচ্ছে। হ্যাঁ। তুর উঠতে গেলেই কুত করে উঠল। পায়ের দিকে তাকাতেই দেখে উঠতে পারছে না। ওদিকে তীব্র তাড়া দিচ্ছে। কি হল উঠো? তুর জোরে ট্রাই করতেই প্রচণ্ড ব্যথায় চিৎকার করে উঠল। তীব্র দ্রুত ওর কাছে গিয়ে, কি হল? পায়ে ব্যথা করছে, উঠাতে পারছি না। কই দেখি। তীব্র ওর ব্যথা পাটা দেখল। তারপর বেশ দুঃখী মুখ করে বলল, এই যাহহ, তোমার পা তো মচকে গেছে। এবার তুমি কি করে বাইরে যাবে? বাইরে ছাড়, হাঁটবে কিভাবে? আমার পা নাড়াতে পারছি না। আর আপনি এই দাঁড়ান, আমি বলার আগেই আপনি কিভাবে বুঝলেন আমার ডান পায়ে লেগেছে? আপনি তো আমার ডান পায়েই পড়েছিলেন। মানে আপনি ইচ্ছে করে বলেই কান্না শুরু করে দিল বাচ্চাদের মতো। বুঝতেই পেরেছ তাইলে আর কি বলবো? এখন ৩০ মিনিটে কেন? সারা রাতেও পারবে না। যদি না আমি চাই। বাইরে রে তো ছাড়, বাথরুমেও না। আপনি এটা করতে পারেন না। সরি বেবি। করে ফেলেছি। যুদ্ধে আর প্রেমে নাকি সবকিছু জায়েজ। আর উভয়টাই কোনো কিছু পরিকল্পনা মতো হয় না। এখন চলো, এমনিতেও হেরে যাবে। কান্নাকাটি মাটি থেকে উপরে কর। মেঝেতে ভালো লাগছে না। বলেই তুরকে কোলে তুলে নেয়। আর তুর প্রায় কেঁদেই দেয় বাচ্চাদের মতো। হ্যাঁ, আপনি এভাবে আমার সাথে শত্রুতা করলেন? যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা। যুদ্ধ মানে আমার প্রতি তোমার অবহেলা। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। তাই দেখে তীব্র ন্যাকামি করে বলে, ওলেলে বাবুটা, এটা আমার না। বাংলা ছবির কমন ডায়লগ। তীব্রর কানফাটানি চিৎকার দেয় তুর। তুরের চিৎকার সহ্য করতে না পেরে বিছানায় ছুঁড়ে মারে তুরকে। তুর নিজের কোমর ধরে চিৎকার করে বলে, আপনি কি ঠিক করেই রেখেছেন আমাকে না মেরে ক্ষান্ত হবেন না?
নিজের কোমরে হাত দিয়ে মুখ দিয়ে শ্বাস ছাড়ে তীব্র। বড্ড বেশি বাজে বকো তুমি। তো কি করব? রেগে জবাব দেয় তুর। অসহ্য তুমি। জানি আমি। এইটা শুনে তীব্র তেড়ে তুরের কাছে যায়। ওর ডান পায়ে ব্যথা, তাই বাম পা টান দিয়ে তুরকে নিজের সাথে মিশিয়ে নেয়। তুর নিজেকে ছাড়ানোর জন্য তীব্রের পিঠে কাঁধে কিলঘুষি, খামচি দিতে শুরু করে। ও পাগলের মতো খামচি, কিলঘুষি দিতে ব্যস্ত, ওদিকে তীব্র বিছানায় পা ঝুলিয়ে বসে তুরের কোমর পেঁচিয়ে আছে। ছাড়ুন আমাকে তীব্র। আগে নাগিনের মতো ফোসফোস করা বন্ধ করো। করব না। তাইলে কি করবা? কামড়ে দিবা? বিষ আছে মারার মতো? এইটা শুনে তুর শান্ত হয়ে বড় বড় নিঃশ্বাস নিয়ে তীব্রের দিকে তাকায়। সেটা দিলেই বুঝতে পারবেন। মৃদু হাসে তীব্র। তাহলে দেও না, দেখি কতটা লাগে। আফটার অল একটা কিউট স্নেক। বিষের ভয় হলেও কামড়ের না। দেখি বিষের ওষুধ আছে কিনা আমার কাছে। আপনি রেগে কিছু বলতে গিয়েও থেমে যায়। কি আমি? থেমে গেলে কেন? দাঁতে শক্তি নেই নাকি? তুর চুপ। বুঝলাম। এই সাপ শুধু ফোসফোস করতে পারে, কিন্তু তাচ্ছিল্যে করে, বিষ ঝাড়তে পারে না। তুর জিদে মুখ ফিরিয়ে নিলেই তীব্র ওর মুখ ফিরিয়ে ঠোঁটে ঠোঁটে রাখে। তুর ছাড়ানোর চেষ্টা করলে তুরের পিঠ ধরে ওর সাথে মিশিয়ে নেয়। তুর চেয়েও ছাড়াতে পারে না, তাই শান্ত হয়ে যায়। তুর শান্ত হয়ে গেলে তীব্র ওকে ছেড়ে ওর দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসে। কিছুক্ষণ পর তুর চোখ খুলে ফোসফোস করতে করতে অগ্নিদৃষ্টিতে তীব্রের দিকে তাকায়। তীব্র এখনো ওকে জড়িয়ে আছে। বিষের স্বাদ শীতল হয় জানতাম, কিন্তু আজ জানলাম তা মিষ্টিও হতে পারে। এমন মিষ্টি বিষে মৃত্যু হলেও হাসতে হাসতে প্রাণ দিতে রাজি আমি। তুর ধাক্কা দেয় কিন্তু ওকে সরাতে পারে না। এমন করছো কেন? একটু থাকলে কি হয়? আমি তো পর নই, বর হই। বাই দা ওয়ে, তোমার কি মিষ্টি দিতে ইচ্ছে করছে? নাগিনের বিষের স্বাদ নিলেন অথচ দংশন নেবেন না। ভ্রুকুচকায় তীব্র। মানে? মানে, দাঁত কিরমির করে, এখনই বুঝবেন। বলেই তীব্রের কাঁধে সজোরে কাওয়ার বসায়। ওর বাইটে আহহ শব্দ করে উঠে তীব্র। কিন্তু তুর আজকে ওর মাংস তুলেই ছাড়বে মনে হচ্ছে তীব্রের। তীব্র দ্রুত ওকে ধাক্কা মেরে ছেড়ে উঠে দাঁড়ায়। এই তুমি কি পাগল টাগল হয়ে গেছ? নাকি জলাতঙ্ক রোগ হয়েছে? পুরো জ্বালিয়ে দিলা? কাঁধে হাত ঘষতে ঘষতে তুর ব্যথা পায় হাত দিয়ে দাঁতে দাঁত চেপে বলে, এইটাকে বলে নাগিনের বিষ দেওয়ার প্রক্রিয়া। আপনি যেটা নিয়েছেন সেটা না। অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। ওর কথা শুনে চোখগুলো বড় বড় করে বলে, তাই নাকি? সত্যি অনেক বিষ। সহ্য করা একটু টাফ। এর আগে এরকম প্রক্রিয়া হয়নি। তখন নাগিন আমার শান্তশিষ্ট, ভদ্র, ভীতু ছিল। কিন্তু বড় হয়ে এখন বিষে ভরা হয়েছে। যাই হোক, বিষ যখন বেশি তাহলে বিষ দাঁত ভাঙতে হবে। মানে কি? বিস্মিত হয়ে হালকা হেসে জবাব দেয় তীব্র, বিষ দাঁত ভাঙব। ওয়েট করো একটু, আসছি। তীব্রের কথার আগা মাথা কিছুই খুঁজে পায় না তোর। আর অবস্থা এমন যে উঠতেও পারছে না। কিছুক্ষণ পর তীব্র আসে। ওকে দেখেই তুরের কলিজায় পানি শুকানোর অবস্থা। এসব কি? বিস্মিত হয়ে দাঁত ভাঙব মানে? তীব্র আর কিছু না বলে তুরের গাল চেপে হা করাই। এটা দেখে তুরের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। ও এক জটকায় তীব্রের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। আপনি কি করতে চাইছেন? তাও আবার প্লাস নিয়ে? তোমার দাঁত তুলব, যাতে বিষ ঢালতে না পারো। তুরের মাথায় হাত
তীব্র সত্যি সত্যি প্লাস নিয়ে এসেছে দাঁত তোলার জন্য। লোকটা পাগল টাগল হয়ে গেল নাকি? নাকি নেশাভাং কিছু করেছে? তীব্র আপনি চুপ। সাপ পোষার আগে ২০ দাঁত ভাঙতে হয়। কামড়াবার সমস্যা নাই, কিন্তু এবার আর দাঁত দিয়া না, বুড়ির মতো দাঁতের মারি দিয়ে। দেখি আগে কোনটা তুলব। আবার তুরের গাল চেপে প্লাসটা দাঁতের মধ্যে ঢুকিয়ে আলতো করে একটা টান দিতেই তুর ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। তীব্র ওকে ছেড়ে ভ্রু নাচিয়ে বলে, কি? ওই আপনি আমার দাঁতের পিছনে কেন মরতাছেন? কারণ তুমি আমার কথা শুনছ না। কথা ছিল হেরে গেলে আমার কথা শুনবা, কিন্তু তুমি। প্লাসটা দিয়ে বাতাসে একটা চাপ দিয়ে তুরকে ভয় দেখায়। আচ্ছা শুনব, ঢোক গিলে। গুড, মনে থাকে যেন। তীব্র উঠে খাবার নিয়ে আসে। তুর এমনিতেই কিছু খায়নি, পেটে খিদেও চো চো করছে। তবুও বলল, আমি কিন্তু খাবো না। ভ্রুকুচকায় তীব্র। তোমাকে খেতে কে বলল? আমি তো আমার জন্য এনেছি। মানে? অবাক হয়ে। এই সব খাবার আমাকে তুমি খাইয়ে দেবে? এগুলো আমার জন্য, তোমার জন্য না। প্রচণ্ড রাগ লাগল তুরের। ও কর্কশ গলায় বলল, পারবো না। তাই নাকি? প্লাসটা দেখিয়ে। তুর জানে তীব্র এমন কিছু করবে না, কিন্তু এটাও জানে ও কিছু একটা করবে। হুমম, পারবো না। তীব্র খাবারগুলো পাশে রাখল। এই শীতল আবহাওয়ায় ও এমন ভাব করল যেন খুব গরম লাগছে। ইসস, কি গরম না! মনে করেছিলাম তোমার হাতে খেয়ে শুয়ে পড়ব, কিন্তু এখন দেখছি তোমার হাতের ভাত নয় অন্য কিছু। নিজের শার্ট খুলতে গেল, জাস্ট হয়ে গেল। তুর জানে তীব্র ওর দাঁত না উঠালেও যা বলছে তা করার ট্রাই করলেও করতে পারে। তীরের গতিবিধি এমনি ভালো না। শুধু শুধু ঝামেলার মানে নেই। তার উপর নিজেও খুরদাত। ও রাগে পানি নিয়ে হাত ধুয়ে নিল, কিন্তু পরক্ষণেই ভাবল তীব্রকে না আগে নিজেই খাবে। যা হয় হবে। তাই ও এক লোকমা নিয়ে যেই না মুখে তুলতে যাবে অমনি তীব্র ধরে ফেলে। তুর বিরক্তির চোখে ওর দিকে তাকালে ও ইনোসেন্ট একটা হাসি দিয়ে বলে, এটা চিটিংবাজি। বলেই খাবারটা নিজের মুখে পুরে নেয়। তুর কাদো কাদো মুখ করে ১০১টা গালি দেয়। তীব্র নাছোড়বান্দা। এক লোকমা যাতে তুর মুখে দিতে না পারে তাই ওর হাতটা ধরে আছে। যা খাবার উঠায় সবই নিজের পেটে চালান করে। ওর খাবার দেখে তুর ঢোক গিলে। যা দেখে তীব্র ঠোঁট টিপে হাসছে। খেতে খেতে কিছু খাবার যখন বাকি ছিল তখন তীব্র বলে উঠে, এই আমার তো একটা কথাই মনে নেই। আমি আসছি। চলে যেতে ধরে আবার থেমে যায়। তুরের দিকে ফিরে বলে, আমি যেন এসে দেখি খাবার এভাবেই আছে। আমি খাব। মাথা নাড়ায় তুর। হালকা হেসে চলে যায় তীব্র। তীব্র যাওয়া মাত্রই তুর দ্রুত বাকি খাবার খেতে শুরু করে। যা আছে তা তুরের জন্য যথেষ্ট। তুর কিছুতেই তীব্রকে আর খাওয়াবে না। আর খাবার না থাকলে কি খাওয়াবে? হাহা, আর ওকে খেতে দিবে না। জিদ করেই খেল। এবার কিভাবে পেট থেকে বের করবে? তুর খাবার খেয়ে হাত ধুয়ে ওপাশ ফিরে শুয়ে পড়ল, যাতে তীব্র ওকে কিছু বলতে না পারে। এতক্ষণ বাইরে দাঁড়িয়ে তুরের কাণ্ড দেখে নিজের মনে হাসছে। কতটা অবাধ্য হলে মানুষ এটা করে ভেবে পায় না তীব্র। যাই হোক, ওকে তো খাওয়ানো গেল। তীব্র বাইরে বেরিয়ে ঋদ্ধকে একটা টেক্সট করে দিল। তারপর আবার রুমে ফিরে গেল। তীব্র এসে দেখল তুর ওপাশ ফিরে শুয়ে আছে। বিছানার কাছে গিয়ে তুরকে ডাকল, কিন্তু কোনো সাড়া পেল না। কিছু একটা মনে মনে আওড়ে নেয়। বুঝতে পারে তুর জেগে আছে, শুধু তার ডাকে সাড়া দিতে চাইছে না।
ও আর কোনো কথা না বলে গিয়ে লাইটটা বন্ধ করে দিল। লাইট নিভার শব্দে সচকিত হয়ে চোখ খোলে তুর। পরক্ষণেই নিজের পাশে তীব্রকে অনুভব করতে পারে। এই মুহূর্তে তুরের বুকে অজানা এক ঝড় বইতে শুরু করেছে। তীব্রকে নিজের পাশে যতটা অনুভব করছে, ঝড়ের গতি যেন আরও প্রবল আকার ধারণ করেছে। শরীরের রক্তকণিকা প্রচণ্ড গতিকে শিরা উপশিরায় প্রবাহিত হচ্ছে। ঝাঁকিয়ে উঠছে শরীর। তবুও নিজেকে শান্ত রাখার ব্যর্থ প্রচেষ্টায় সে নিজের সামনে থাকা বালিশটাকে ছিঁড়তে শুরু করেছে। কিন্তু মোলায়েম কাপড় তুরের নখের আঘাতে কোনরূপ প্রতিক্রিয়া করছে না ছেঁড়ার। উল্টে ব্যথা পাচ্ছে তুর নিজেই। তবুও ঠোঁট কামড়ে নিজের কাজে ব্যস্ত সে। অনুভূতির রং যতটা গাঢ় হচ্ছে ততটাই যেন তুরের খেলা বেড়ে চলেছে। তীব্র কিছুটা দূরত্ব নিয়েই শুয়ে আছে। বালিশে নখ ঘষার আওয়াজ আসছে। বুঝতেই পারছে তুর ঘুমায়নি, কিন্তু ডেকে যে সাড়া পাওয়া যাবে না তাও স্পষ্ট। ও এক হাঁটু উঁচু করে বুকে দুহাত বেঁধে অন্ধকারে উপরের দিকে তাকিয়ে আছে। মনে অনেক প্রশ্নের ঝড় বয়ে যাচ্ছে। তার মাঝে সবার উপরে যে প্রশ্নটি, তা হল আজ ও তুরের সাথে কেন আছে? সেটা শুধুই কি তাইয়ানকে তার মা ফিরিয়ে দেবার জন্য, নাকি নিজের অব্যক্ত চাওয়া যা নিজের কাছে স্বীকার করতে নারাজ সে? তুরকে সে ভালোবাসার জন্য নিজের কাছে রাখেনি, নিজের কাছে রেখেছিল বলে ভালোবেসেছে। একসাথে থাকতে থাকতে ভালোবেসেছে। তুরকে নিজের প্রয়োজনে আটকে রেখেছিল, কিন্তু কখন যে মেয়েটার কাছে নিজে আটকা পড়েছে জানে না। তুরের নষ্ট হওয়ার জন্য ও দায়ী। প্রথমে ব্যবহার করেছিল মেয়েটাকে, কিন্তু পরে যে একটা মাস তুরকে না জানিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কে সাধারণ কাপলের মতোই থেকেছে, তখন বুঝতে পেরেছিল মেয়েটা ওর সাথে হাসি খুশি থাকলেও চাপা কষ্টে ছিল ওর সাথে। যা বলার অপেক্ষা রাখে না। তীব্রের কখনোই প্রয়োজন ছিল না রেজিস্ট্রির কথা তুরকে জানানোর। অপ্রয়োজনীয় ছিল সেটা। কিন্তু মেয়েটার লোক দেখানো হাসি কেমন জানি ঘৃণার ঝড় বইয়ে দিত ওর মাঝে। মেয়েটা সারাদিন ওর সাথে হেসে খেলে কাটালেও রাতের আধারে ঠিকই চোখের জলে বুক ভাসাত। চাপা কান্নার আর্তনাদ ঠিকই কানে আসত ওর। কিন্তু অদ্ভুতভাবে যখন ঘুমের ভান করে ওকে বুকে টেনে নিত, তখন প্রথমে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও পরে শান্ত হয়ে খুব শক্তভাবে তীব্রকে জড়িয়ে ধরে রাখত। যে বিষে যন্ত্রণা পেত তা দিয়েই নিজের উপশম করত। তীব্রের দেওয়া মানসিক যন্ত্রণা তীব্রের বুকেই মধ্যে কেঁদে মুছে ফেলার চেষ্টা করত। একদিনের জন্য অভিযোগ করেনি। হয়তো তুর এটা ভাবত তীব্রের থেকে ওর কষ্টগুলো লুকাতে পারছে, কিন্তু জানত না ওর চোখের ভাষা নয়, নিঃশ্বাসের ভাষাও বুঝতে পারে তীব্র। তবুও নিজেকে লুকানোর কত বৃথা চেষ্টাই না ছিল মেয়েটার। আর আজও তাই। তখন আমার কাছে হাসি দিয়ে কষ্টটা লুকাত, আর আজ রাগ, ঘৃণা আর জেদ। আজ যদি ওকে কাছে টেনে নেই হয়তো বাধা দেবে, কিন্তু ঠিকই মেনে নিবে। বাইরের খোলসটাই পরিবর্তিত, ভিতরের তুমি নয়। তাই রেজিস্ট্রির কথা বলতে চায়নি তুর, বরং তোমাকে তোমার নজরে পবিত্রতা দিয়ে বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু তুমি আমাকে সে সুযোগ দেওনি। সেদিন যদি তুমি পালিয়ে না যেতে তাহলে আমাদের জীবনের মোড় অন্যরকম হতো। তোমাকে শুধু ওই 1 মাস নিজের কাছে পেয়েছি, নিজের মতো করে পেয়েছি। তারপরে 6.5 বছর চলে গেল। তার মাঝে তোমার শান্ত পরশও আমি পাইনি। তোমাকে দেওয়া 3 মাসের বদ্ধতা আমাকে 6.5 বছর যাবৎ নরক যন্ত্রণা দিচ্ছে। ভালোবাসার অভাব নেই তোমার মনে, শুধু দেওয়ার মতো মানুষটার অভাব। কথাগুলো ভেবেই চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে তীব্র। যদিও এভাবে কারোই ঘুম আসবে না, কিন্তু তবুও অজানা এক বাধা দুজনের মনে। পিনপতন নীরবতায় দুজনেই অস্থির। তুর ভেবেছিল হয়তো তীব্র ওকে বুকে টেনে ঘুমোতে চাইবে, কিন্তু সেটা হলো না।
তীব্র ঘুমায়নি। তাহলে তুর নিজেকে শান্ত করার চেষ্টা করল। ঠোঁট কামড়ে ধরে বালিশটা বুকে নিয়ে শুয়ে থাকে। তীব্র নিজের অস্থিরতা কাটাতে পারছে না। তুর চোখ বন্ধ করে শুয়ে আছে। তুর নিজের পা নাড়াতেই ব্যথা টনটন করে উঠে। ঠোঁট কামড়ে সহ্য করে নিশ্চুপ। কিছুক্ষণ পর চেয়ে আছে তীব্র। ঘুম যে আসবে না তা জানা। তীব্র তুরের দিকে তাকায়। তুর অনড়ভাবে শুয়ে আছে। কি মনে করে ওর কাছে যায়। তুরের দিকে এগিয়ে বাম কনুইয়ে ভয় দিয়ে ডান হাতে ওর কপাল স্পর্শ করে। তীব্রের আকস্মিক ছোঁয়াতে কিছুটা ঘাবড়ে যায়। তবুও কিছু বলে না। তীব্র কিছুটা ভ্রুকুচকে অন্ধকারে তুরের কপালে এমনভাবে স্পর্শ করছে তুরের মনে হল ও কিছু খুঁজছে। পরক্ষণেই তুরের ঝুঁটি থেকে বেরিয়ে আসা একগুচ্ছ চুল নিজের আঙুলে পেঁচিয়ে নেয়। কি করছে মাথায় কিছু আসছে না তুরের। তীব্র তুরের চুলগুলো ছেড়ে নাকে হাত দেয়। কিছুটা ভ্রু কুচকায় তুর। নাকের শ্বাস চেক করে কি বুঝতে চাইছে মরে গেছি নাকি বেঁচে আছি। মাথা চুলকাতে ইচ্ছে হল, কিন্তু না, সেটা করা যাবে না। তীব্র নাক থেকে নেমে ওর ঠোঁটে বুড়ো স্পর্শ করতেই তুরের চোখগুলো বেরিয়ে আসার উপক্রম। পরক্ষণেই তীব্র কানে আলতো ফু দিতেই তুরের বুকে অদ্ভুত কিছু অনুভব হয়। পুরো শরীর কেঁপে কেঁপে উঠছে। মনে হচ্ছে নিজের শরীরে কোনো ভর নেই। হাওয়ায় ভাসছে ও। তবুও ও চুপ। তুরের এমন নীরবতা যেন তীব্রের কাম্য নয়। ও চায় তুর যে কোনো পরিস্থিতিতে নিজেকে প্রকাশ করুক। যতক্ষণ না পর্যন্ত তুর নিজের চাপা অভিমানটা না দেখাবে ততক্ষণ কিছু ঠিক হবে না। কিন্তু তুর জেগেও কোনো রিয়েক্ট করছে না। তীব্র তুরের চুলগুলোকে আবার আঙুলে পেঁচিয়ে নিল। ওর কানে আলতো করে চুমো দিতেই তুর শিওরে উঠে। হালকা হাসল তীব্র। তুরের একদম কাছে গিয়ে তুরের গালে নিজের মাথার ভর দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে। তুরের দম বন্ধ হবার উপক্রম। লোকটা আবার ওর দুর্বলতার সুযোগ নিতে চাইছে। তুর কিছুটা নড়ে উঠতেই তীব্র ওকে শক্ত করে জড়িয়ে গালে চুমো দিয়ে আবার মাথা রাখে গালে। তুরের কানের কাছে গিয়ে মাতাল কণ্ঠে বলে, আজ এত বছর পর তোমাকে নিজের কাছে পেয়েছি তুর। বড্ড ইচ্ছে করছে তোমার থেকে তুমিকে চাইতে। বন্দিনী নয়, সেই তুমিকে, যার হাসির আড়ালে কান্নাটা আমার জন্য লুকানো ছিল। অভিমানের আড়ালে যে শুধু ভালোবাসাই প্রকাশ করত। ছোট হলেও তার মনের সবকিছু আমাকে ঘিরেই থাকত। যার আমার দেওয়া কষ্টের চেয়েও বেশি ভয় আমাকে হারানোর ছিল। সেই তুমিকে চাই আমার। তার ভালোবাসায় হারাতে দেবে আমায়। তুর কিছু বলতে পারল না। তীব্র ওকে নিজের প্রতি ফুটবল করতে চাইছে। কিন্তু তুর তো তা কিছুতেই হতে দেবে না। যে করেই হোক তীব্রের কাছে হারতে দেবে না নিজেকে। কিন্তু কি করে? তীব্র ওর কাছে আসতে চাইলে কিভাবে আটকাবে ওকে? তীব্র কি ওর বারণ শুনবে? নিজেই বা কিভাবে তীব্রকে দূরে সরিয়ে দেবে? তীব্র এখনো তুরের কোনো সাড়া পেল না। তীব্র ওর ঘাড়ে মুখ গুজে কাঁধে চুমো দিতেই এবার আর তুর সহ্য করতে পারে না। ছিটকে ফেলে দিতে চায় তীব্রকে। কিন্তু তীব্র ব্যাপারটা তীব্রের বোধগম্য ছিল তুর এমনটা করবে। আগে থেকেই ওকে প্রচণ্ড শক্তভাবে জড়িয়ে ধরেছিল। তাই তুরের ধাক্কায় ও তুরকে এক চুলও ছাড়েনি। তীব্রকে ছাড়াতে না পেরে ও জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তখনই তীব্র ওকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে আগের মতো নিজের বাহুতে ওকে শুইয়ে শক্ত করে ধরে রাখে। তুর না পেরে এবার বলে উঠে, তীব্র ছাড়ুন আমাকে। আমি চাই না আপনার সাথে থাকতে। আর না আপনার ছোঁয়া। এক হাত তীব্রের পিঠের নিচে। তাই তুর এক হাত দিয়েই ওকে দূরে সরাবার চেষ্টা করে। প্রচণ্ড জোরেই কিল ঘুষি মারতে থাকে। কিন্তু তীব্র কোনো রিয়েক্ট করে না।
তুর কি বলছে তার কোনো খেয়াল ওর নেই। হঠাৎ ওর হাত আটকে নেয় তীব্র। তুর কিছু বলার আগেই তুরকে চুপ করিয়ে দেয়। তীব্রের ছোঁয়ায় শান্ত হয়ে যায় ও। বুঝতে পারে শক্তি দিয়ে পারবে না তীব্রের সাথে। ও যত নিজেকে ছাড়ানোর চেষ্টা করবে তীব্র ততটাই ওকে নিজের কাছে পেতে চাইবে। তুরের শান্ত ভঙ্গিমায় তীব্র ওর ঠোঁট ছেড়ে ওর কপালে চুমো আঁকে। সুযোগ পায় তুর। ও তীব্রের পিঠে নিচে থাকা হাত দিয়ে জড়িয়ে ধরে ওকে। ধীরে ধীরে তীব্রের বাহু থেকে ওর বুকে নেমে এসে ওর বুকে মুখ গুজে। তীব্র তখনও তুরের মাঝেই ছিল, কিন্তু এরকম করাতে ওর হাতের বাঁধন আলগা হয়ে আসে। আর তুর সেই সুযোগে শক্ত করে জড়িয়ে ধরে ওকে। এতটাই শক্ত করে তীব্র মনে হয় যেন কোনো সাপ পেঁচিয়ে আছে। হুঁশ ফেরে তীব্রের। তুরের এমন বিহেভিয়ার কারণ বুঝতে সময় নেয় না। তীব্র কি করবে বুঝতে পারে না। তুর যে ওকে মানতে পারছে না সেটা বুঝতেই পারছে। রাগ লাগে নিজের উপর। শুধুমাত্র তুরের রাগটা বের করতে চাইছিল, কিন্তু তুর তা করল না। আর তীব্র নিজেও কি ঠিক করতে যাচ্ছিল ভেবেই নিজের রাগটাকে কন্ট্রোল করে স্বাভাবিক হয়ে নিল। বড় একটা নিঃশ্বাস ফেলে খুব শক্ত করেই তুরকে জড়িয়ে ওর মাথায় চুমো দিল। বেশ শান্ত গলায় বলল, তুর ছাড় আমাকে, আমি চলে যাচ্ছি। কিন্তু কোনো রিয়েকশন পেল না। এটা দেখে ও সোজাভাবে শুয়ে পড়লে তুরের মাথা ওর বুকের উপর উঠে আসে। তবুও তীব্রকে ছাড়ল না। এভাবে বেশ কিছুক্ষণ থাকার পর তীব্র বুঝতে পারল তুর ঘুমিয়েছে, কিন্তু ওর যে ঘুম আসবে না। আর তুরের কাছেও থাকতে পারছে না। নিজের প্রতি রাগ ঘৃণা দুটোই লাগছে। তুরকে তো তুরের অনুমতি ছাড়া কখনোই চায়নি। আর আজ ও সাবধানে তুরকে শুইয়ে তুরের পাশ থেকে উঠে যায়। রুম থেকে বেরিয়ে বাইরে একটা বেতের চেয়ারে বসে ওর মনে এখন একটা ভয় বাসা বেঁধেছে আজকের ব্যাপারটা নিয়ে তুর আবার না নিজের মতো কোনো ইস্যু ক্রিয়েট করে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে জানে না তীব্র। সকালে চলবে।